প্রিয় শিক্ষার্থীরা, রাহিমুলস ইংলিশ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাহিমুল আসিফ। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর গতানুগতিক রুলস শেখার পাশাপাশি 3টি কার্যকরী টেকনিক্স শিখব, যাতে করে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে ফুল মার্কস পেতে পারি। দেখো, গতানুগতিক কিছু সহজ রুলস আমরা সবাই জানি, যেমন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, মডাল বা সেমি মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, ইত্যাদি ইত্যাদি। এরপরেও দেখা যায় যে পরীক্ষাতে যখন প্যাসেজ আকারে প্রশ্ন আসে, তখন ওই সহজ সহজ রুলসগুলো থেকে 4টি বা 5টি উত্তর করতে পারলেও বাকি 5-6টি নিয়ে আমরা খুবই কনফিউজড থাকি। টেন্স, সাবজেক্ট এবং পার্সনের ব্যবহার না জানার কারণে দেখা যায় যে আমরা কখনোই ফুল মার্কস পাই না। তাছাড়া আমরা ইউটিউবে এমন ভিডিও দেখে রাইট ফর্ম অফ ভার্বস শিখি, যেখানে মাত্র 4-5টা রুলস শিখিয়ে আমাদেরকে ফুল মার্কস ধরাই দেয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে 5-6টার বেশি সঠিক উত্তর কখনোই করতে পারি না। এজন্য আমরা আজকের ভিডিওতে রাইট ফর্মস অফ ভার্বের সবচেয়ে সূক্ষ্ম বিষয় টেন্স, সাবজেক্ট ও পার্সন নিয়েও আলোচনা করব, যেগুলো অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার সময় তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ, অর্থাৎ একটি ভার্বের যে 8টি বা 10টি ফর্ম বা রূপ আছে, সেখান থেকে টেন্স এবং পার্সন অনুযায়ী সঠিক ফর্ম বা রূপটি গ্যাপে বসানো। তো এই ভার্বের ফর্ম বা রূপসমূহের মধ্যে যেগুলোর ব্যবহার সবচেয়ে বেশি, সেগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটি V1 নামেও পরিচিত। এখানে দেখো আমরা ইট ভার্ব দিয়ে উদাহরণ দিছি। এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম আমরা অনেকে এক মনে করলেও আসলে এই দুইটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। ভার্বের বেস ফর্ম হচ্ছে একেবারে মূল ফর্ম, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মূল ফর্মের পাশাপাশি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে যে এস বা ইএস যুক্ত হয়, সেই এস বা ইএস যুক্ত ভার্বও ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে আছে ভার্বের পাস্ট ফর্ম, যেটি V2 নামে পরিচিত। এরপরে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা V3 নামে পরিচিত। এখানে দেখো যে উদাহরণগুলো আছে তোমরা একটু দেখে নিও। এরপরে আছে মডাল প্লাস ভার্বের 1 নম্বর, অর্থাৎ একটা ভার্বের আগে মডাল বসিয়ে আমরা অর্থসঙ্গতি বজায় রেখে উত্তর প্রদান করতে পারি। এরপরে আছে জেরান্ড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। এরপরে আছে প্যাসিভ ফর্ম, অর্থাৎ বি প্লাস ভার্বের 3 নম্বর। এখানে দেখো দেওয়া আছে ইজ ইটেন। এক্সাম্পল কি? দ্য কেক ইজ ইটেন বাই দ্য চিলড্রেন এট দ্য পার্টি। এরপরে দেখো সবার শেষে দেওয়া আছে মডাল প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর এবং মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর। এই উদাহরণগুলো তোমরা একটু দেখে নিও। চলো এখন আমরা মূল আলোচনায় ফিরি। রাইট ফর্ম অফ ভার্বের উত্তর করার আগে 2টা জিনিস খুবই সতর্কতার সাথে খেয়াল করতে হবে। প্রথমটি হচ্ছে টেন্স বা সময়কাল, অর্থাৎ প্যাসেজটি বা প্রশ্নটি খুব ভালো করে পড়ে বুঝতে হবে যে এই প্যাসেজটি বা প্রশ্নটি কোন বিষয় বা কোন সময় সম্পর্কে লেখা। যদি অতীতের কোনো ঘটনা বা বিষয় বর্ণনা থাকে, তাহলে ফার্স্ট টেন্সে উত্তর করতে হবে। সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মস যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস ইত্যাদি হবে। তো আমরা কিভাবে বুঝবো যে বাক্যটি পাস্ট টেন্সে আছে কিনা? কিছু ওয়ার্ডস আছে এরকম, যেগুলো বাক্যে থাকলে আমরা অনায়াসে ধরে নিতে পারি বাক্যটি পাস্ট টেন্সে আছে। যেরকম দেখো ডট 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 এগো, অর্থাৎ লং এগো, 5 ইয়ার্স এগো ইত্যাদি। এরপরে আছে লাস্ট, অর্থাৎ লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এটসেট্রা। এরপরে আছে ইয়েস্টারডে, আর্লিয়ার, ওয়ান্স, এট দ্যাট টাইম, ইন প্লাস পাস্ট ইয়ার বা ডেট, যেরকম ইন 1971, ইন 2002 এটসেট্রা। এরপরে আছে দ্যাট প্লাস টাইম, অর্থাৎ দ্যাট ডে অথবা দ্যাট ইয়ার। চলো উদাহরণ দেখি। ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন, ওয়ান্স আপন আ টাইম দেয়ার বি আ কিং। দেখো এ বি মানে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই তো? এখানে দেখো ওয়ান্স আছে, তাহলে আমরা কি জানছি যে বাক্যে যদি ওয়ান্স থাকে এটা পাস্ট টেন্সের নিদর্শন। তাহলে আমরা এখানে কি দিব? দেয়ার ওয়াজ আ কিং। এরপরে দেখো 2 নম্বর এক্সাম্পল, যশোর বোর্ড 2024-এর প্রশ্ন, হি ড্যাশ প্লে ট্রুয়েন্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। এখানে দেখো বাক্যে লাস্ট মান্থ আছে, অর্থাৎ গত মাসে, যেটা অতীতকে নির্দেশ করে। তাহলে এখানে উত্তর কি হবে? হি প্লেইড। এরপরে দেখো বাক্য বা প্যাসেজটি যদি বর্তমান, অভ্যাসগত, দৈনন্দিন বা চিরন্তন কোনো বিষয় নিয়ে লেখা হয়, তাহলে প্রাথমিকভাবে প্রেজেন্ট টেন্স করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মস যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। এখন কখন প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব, কখন প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য দেখো আমি কিছু টিপস এবং ট্যাকটিক্স তোমাদেরকে শিখিয়ে দিব, যেটার দ্বারা তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবা। শুরুতেই দেখো বাক্যে যদি ডেঞ্জারাস থাকে, অর্থাৎ এই ডেঞ্জারাস মানে বিপজ্জনক না, এই ডেঞ্জারাস হচ্ছে অ্যাক্রোনিম। এই বাক্যে যদি এই ডেঞ্জারাস থাকে, তাহলে সাধারণত
বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ডেঞ্জারাস এর ডি তে হচ্ছে ডেইলি, এ তে অলওয়েজ, এন তে নরমালি, জি তে জেনারেলি, ই তে এভরিডে, আ তে রেগুলারলি, ও তে অকেশনালি বা অফেন, ইউ তে ইউজুয়ালি, এস তে সামটাইমস। এই ওয়ার্ডগুলোর ভিতরে যে কোনো একটা যদি বাক্যে থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ভার্ব বসাবে। চলো উদাহরণ দেখি। উই এক্সারসাইজ রেগুলারলি। এখানে দেখো রেগুলারলি অর্থাৎ নিয়মিত। তো আমরা জানি যে রেগুলারলি যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এজন্য আমরা এক্সারসাইজ ভার্বের 1 নম্বর বা ভার্বের বেস ফর্ম এটা বসাইছি। এরপরে উদাহরণ দেখো, হি ইউজুয়ালি ডাজ হিজ হোমওয়ার্ক। এখানে দেখো ইউজুয়ালি শব্দ আছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, সেজন্য আমরা এখানে ডাজ বসিয়েছি। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্যে যদি রানা থাকে, এই রানা কিন্তু তোমাদের বন্ধু বা ভাই ওই রানা না, বা তোমাদের এলাকার কোনো রানা না, এই রানাটি হচ্ছে অ্যাক্রোনিম। এই রানা অর্থ হচ্ছে আর তে রাইট নাও, এ তে অ্যাট দ্য মোমেন্ট, এন তে নাও, এ তে অ্যাট প্রেজেন্ট। বাক্যে যদি এই ওয়ার্ডগুলোর কোনো একটি থাকে তাহলে ধরে নিতে হবে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো উদাহরণ দেখি। হি ইজ স্লিপিং অ্যাট দিস মোমেন্ট। সে এই মুহূর্তে ঘুমোচ্ছে। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা খুবই কমন। তো কিভাবে আমরা বুঝবো যে টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে? বাক্যে যদি আজরাইল থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই আজরাইলের এতে হচ্ছে অলরেডি, যেতে জাস্ট, আবার যেতে জাস্ট নাও, আর তে রিসেন্টলি, ওয়াই তে ইয়েট, এল তে লেটলি এবং ই তে এভা। এই যে এই ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে তাহলে সেটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে উত্তর করতে হবে। চলো উদাহরণ দেখি। ময়মনসিংহ বোর্ড 2024 প্রশ্ন। হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি। এখন দেখো কেউ যদি এটা না জানে যে অলরেডি থাকা মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, তাহলে সে কি কখনো সঠিক উত্তর বসাইতে পারবে? পারবে না। সে এটা মনে করবে যে হি ইজ আছে, তাহলে এটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে সে কি বসাবে? হি অলরেডি নোস। এটা কিন্তু ভুল হবে, কারণ আমরা জানি যে অলরেডি থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমরা কি দিব উত্তরটা? হ্যাজ নোন। তোমাদেরকে একটা ফ্রিতে পরামর্শ দিই। এই যে সুন্দর সুন্দর রুলস গুলো দেখতে পাইতেছো, এগুলো তোমাদের মাথায় বেশি দিন থাকবে না। এজন্য এই রুলস গুলো তোমাদের খাতায় যদি সংরক্ষণ করতে পারো তাহলে এটা তোমাদের দীর্ঘদিন কাজে লাগবে। চাইলে তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, অথবা ভিডিও পজ করে এই রুলস গুলো খাতাতে লিখেও নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে এই স্লাইডগুলোর পিডিএফ যদি আমরা পাইতাম তাহলে ভালো হইতো, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে চলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি। সেটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। বাক্যের সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বের ব্যাপক পরিবর্তন হয়। এবং সাবজেক্ট মূলত সেটাই। দেখো সাবজেক্ট কি? কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় বা যার উপর নির্ভর করে ভার্বের ফর্ম বা রূপের পরিবর্তন হয় তাকে সাবজেক্ট বলে। যেমন ধরো আমি যদি উদাহরণ দিই যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আয়ের পরিবর্তে যদি আমরা সাবজেক্ট হিসেবে হি কে বসাই তাহলে কি হবে? হি গোজ টু স্কুল। এখানে দেখো হি আসার কারণে গোর পরিবর্তে গোজ ব্যবহার হয়েছে, অর্থাৎ গোর সাথে ইএস যুক্ত হয়েছে। এজন্যই সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। নাউন বা প্রোনাউনের সংখ্যার উপর ভিত্তি করে সাবজেক্ট দুই প্রকার, এটা তোমরা সবাই জানো। একটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেটি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আরেকটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ যেটি একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তো একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় এরকম সাবজেক্ট কি দ্বারা তৈরি হয়? সিঙ্গুলার প্রোনাউন যেরকম আই, ইউ, হি, শি, ইট ইত্যাদি দ্বারা। আবার সিঙ্গুলার পারসন বা থিং দিয়েও সিঙ্গুলার সাবজেক্ট তৈরি হয়। যেরকম দেখো আ বুক বলতে পারি, এরপরে বলতে পারি আ ফ্যান, আ ম্যান, এটসেট্রা। এরপরে দেখো আনকাউন্টেবল যে নাউনগুলো আছে সেগুলোও কিন্তু কি আমরা সিঙ্গুলার হিসেবে গণ্য করি। এখানে দেখো বলছে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। ওয়াটার কিন্তু আনকাউন্টেবল, তাই না? এজন্য ওয়াটারকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করার কারণে আমরা ভার্ব হিসেবে কি দিছি? ইজ। এরপরে দেখো জেরান্ড, যেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেই জেরান্ডকেও আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করি। আর এই সিঙ্গুলার হওয়ার কারণে দেখো এখানে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করছি। এরপর দেখো প্রপার নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে সেগুলোও কিন্তু কি সিঙ্গুলার। তো প্লুরাল সাবজেক্ট কিভাবে তৈরি হয়? প্রথমত প্লুরাল যে প্রোনাউন গুলো আছে যেমন উই, দে, ইউ এটসেট্রা এগুলো দ্বারা। এরপরে রেগুলার যে প্লুরাল আছে অর্থাৎ বুক থেকে বুকস, পেন থেকে পেন্স, এগুলোর মাধ্যমে প্লুরাল সাবজেক্ট তৈরি হয়। এরপরে দেখো কম্পাউন্ড সাবজেক্টস অর্থাৎ এন দিয়ে যুক্ত একাধিক নাউন, যেরকম রিনা অ্যান্ড মিনা আর প্লেয়িং, তাই না? এখানে আমরা রিনা অ্যান্ড মিনা দুইজন থাকার কারণে এখানে আর দিছি, আমরা চাইলেই ইজ দিতে পারবো না কারণ এখানে দুইজন আছে। এরপরে দেখো কোয়ান্টিফায়ার্স দিয়েও কিন্তু আমরা প্লুরাল সাবজেক্ট বানাইতে পারি, যেরকম ফিউ, মেনি, সাম, আ লট অফ এটসেট্রা। উদাহরণস্বরূপ দেখো মেনি স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, যে অনেক শিক্ষার্থী অনুপস্থিত আছে। এখানে দেখো আর ব্যবহার করা হয়েছে কেন? কারণ এখানে হচ্ছে প্লুরাল সাবজেক্টস।
আরেকটি বিষয় হচ্ছে যে সাবজেক্টের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার উপর ভিত্তি করে সাবজেক্ট দুই প্রকার, যেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসও বলি। তো অ্যাক্টিভ সাবজেক্ট কোনটা? যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে, অর্থাৎ ডুয়ার, সেই সাবজেক্টকে আমরা অ্যাক্টিভ সাবজেক্ট বলবো। পক্ষান্তরে প্যাসিভ সাবজেক্ট কি? যে বাক্যে সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ কাজ করে না, কাজটি গ্রহণ করে, সেটাকে প্যাসিভ সাবজেক্ট বলবো বা নিষ্ক্রিয় কর্তা। তো এর যে গঠন বা বৈশিষ্ট্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বুঝতেই না পারি যে সাবজেক্টটি অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে কিন্তু আমরা কখনো সঠিক উত্তর করতে পারবো না। কারণ অ্যাক্টিভ সাবজেক্টের জন্য একরকম গ্রামার, একরকম ভার্ব ব্যবহৃত হবে, আর প্যাসিভ সাবজেক্টের জন্য আরেক রকম। দেখো, সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় তাহলে স্ট্রাকচার কিরকম হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ দেখো, শান্ত প্লেইস ফুটবল। শান্ত হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, কেননা এই যে খেলার যে কাজটা, এটা এই সাবজেক্ট শান্ত এটা করে। পক্ষান্তরে প্যাসিভ সাবজেক্টের স্ট্রাকচার কিরকম দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর বসে। ফুটবল ইজ প্লেইড বাই শান্ত। এখানে দেখো, এই যে ফুটবল, এই সাবজেক্টটা কিন্তু এই খেলার কাজটা করে না। এই ফুটবল নিষ্ক্রিয় থাকার কারণে এরপরে সাহায্যকারী ভার্ব আনতে হয়েছে, এরপরে ভার্বের 3 নম্বর দিয়ে সেন্টেন্স পুরা করতে হয়েছে। তো অ্যাক্টিভ সাবজেক্টের আর একটা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ সক্রিয় যে সাবজেক্ট থাকবে, এরপরে যদি বি ভার্ব থাকে তাহলে সরাসরি আইএনজি হবে। উদাহরণস্বরূপ দেখো, পিপল আর ইউজ ইংলিশ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, তাই না? এখানে ইউজ আছে, কথার কথা। এখন আমরা এখানে আর ইউজড ভার্বের 3 নম্বর ব্যবহার করব না ভার্বের সাথে আইএনজি? দেখো, এই পিপল আর ইউজ, এই ইউজ করার কাজটা কি পিপল করে? অবশ্যই করে। যদি পিপল করে, সাবজেক্টটি তাহলে সক্রিয়, আর সক্রিয় হইলে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে এখানে উত্তর কি হবে? যে পিপল আর ইউজিং ইংলিশ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ। পক্ষান্তরে দেখো, দিনাজপুর বোর্ড 2024 এর প্রশ্ন, ইংলিশ ইজ ড্যাশ ইউজ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ হচ্ছে সাবজেক্ট। এখন বলতো, এই যে ইংলিশের যে ব্যবহার, এই ব্যবহারটা কি ইংলিশ ভাষা নিজেই করে নাকি অন্য কেউ করে? অবশ্যই অন্য কেউ করে। সেক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটি হচ্ছে নিষ্ক্রিয়। এজন্য নিষ্ক্রিয় হওয়ার কারণে সাবজেক্টের পরে বি ভার্ব আছে, এরপরে সরাসরি আইএনজি হবে না। কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্যাসিভ ফর্ম। তাহলে উত্তর কি হবে? যে ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো, রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্ন, দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। এখানে দেখো, এই যে ওয়ার্ক, যে কাজ করা, এই কাজটি কারা করে? অবশ্যই ফার্মার্সরা করে। এজন্য এখানে কি হবে? দ্য ফার্মার্স ওয়ার্ক, যা আছে তাই হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, রাইট ফর্ম অফ ভার্বসে সবসময় যে ভুল উত্তর দেওয়া থাকবে, আমাদেরকে সঠিকটা বসাইতে হবে এরকম না। মাঝে মাঝে সঠিক ভার্বের ফর্মটিই দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন ছাড়াই বসিয়ে দিতে হবে। উদাহরণস্বরূপ দেখো, এইটা দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। এরপরে দেখো, বরিশাল বোর্ড 2024 এর প্রশ্ন, টাইগার্স ড্যাশ নো অ্যাজ ফিরোশিয়াস অ্যানিমালস। এখানে দেখো, টাইগার্স, প্রথমত এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, কেননা একাধিক টাইগার। এরপরে দেখো, টাইগার কিন্তু নিজেকে নিজে ফিরোশিয়াস মনে করে না, তাহলে কে করে? অন্য কেউ করে। তাহলে এখানে টাইগার্স হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। তো সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? টাইগার্স ইজ নোন হবে? কখনো না, কারণ ইজ হয় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। যেহেতু এখানে টাইগার্স একাধিক বাঘ, সেক্ষেত্রে আর হবে। তাহলে কি হবে? যে টাইগার্স আর নোন, KNOWN, নোন অ্যাজ ফেরোশিয়াস অ্যানিমালস। এই ছিল মোটামুটি বিষয়। এখন শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে পার্সন। এই পার্সনের বিষয়টা যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে বাকি যে সহজ সরল যে রুলস গুলো আছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, মডাল বা টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম, এগুলা দিলেই কিন্তু আমরা 6, 7, 8 পেয়ে যাব। বাকি ফুল মার্কস পাওয়ার জন্য আমাদেরকে আরো কয়েকটি রুলস শিখতে হবে। তো পার্সন মূলত কি? গ্রামাটিক্যাল সেন্সে পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, অর্থাৎ বাক্যটি ফার্স্ট পার্সন বলতেছে না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, কেননা এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন অনুযায়ী ভার্বের ব্যাপক পরিবর্তন হয়। চলো আগে জেনে আসি যে ফার্স্ট পার্সন কি। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, অর্থাৎ আমি, আমরা। আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, যেটার অর্থ দুইটাই, তুমি এবং তোমরা। এবং তোমরা জানো যে ইউ মূলত সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হয়, প্লুরাল হিসেবেও ব্যবহৃত হয়। যখন একজন টিচার একজন স্টুডেন্টকে পার্সোনালি জিজ্ঞাসা করে হাউ আর ইউ, তখন কিন্তু ওই ইউটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ তুমি কেমন আছো। আবার যখন ওই একই শিক্ষক পুরো ক্লাসরুমকে উদ্দেশ্য করে বলে হাউ আর ইউ, তখন ওই ইউ কিন্তু প্লুরাল এবং ওই ইউ এর অর্থ হচ্ছে তোমরা। তাহলে দেখো, এই 4টি বিষয় ছাড়া পৃথিবীতে যা কিছুই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সবগুলোই থার্ড পার্সন। যেমন আমার চোখের সামনে যেগুলো আছে, ট্রফি, টেবিল ল্যাম্প, ল্যাপটপ, মাউস, মোবাইল ফোন, এটসেট্রা, যা কিছুই আছে সবকিছুই কি থার্ড পার্সন। এখানে দেখো, থার্ড পার্সনে কিছু প্রোনাউন হচ্ছে হি, শি, ইট এবং দে, দেয়ার। এরপর যে কোনো নাম বা যে কোনো নাউন, এগুলো থার্ড পার্সনের অন্তর্ভুক্ত। এখন আসি আসল রুলসে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি আবার বলি যে দেখো প্রতি বছর 8টা বোর্ডে 8 সেট প্রশ্ন হয়, তো 8 সেট প্রশ্নের ভিতরে দেখা যায় যে 2টা বা একটা পাস্ট বা অতীতের কোনো ঘটনা নিয়ে লেখা থাকে, আর বাকি 6-7টা প্যাসেজ কিন্তু বর্তমান বা দৈনন্দিন কোনো বিষয় নিয়ে লেখা হয়, যেরকম ক্রিকেট, ক্লাইমেট চেঞ্জ, ইংলিশ, বিভিন্ন সামাজিক সমস্যা ইত্যাদি, যেগুলা দৈনন্দিন এবং বর্তমান। তো সেই বর্তমানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলস সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, কেননা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখানে যে নিয়মটা সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয় এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, যেরকম হি, শি, ইট অর এনি নেম, যে কোনো নাম, রিফাত, শিফাত, লিঙ্কন, উজ্জ্বল, যে কোনো নাম হোক না কেন, বা যে কোনো সিঙ্গুলার নাউন যেরকম মানি, ওয়াটার, লাভ, রিডিং এটসেট্রা, এগুলো যদি সাবজেক্টে থাকে তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ চলো দেখি, হি গো টু কলেজ। এখানে দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি যে হি হচ্ছে অ্যাক্টিভ, গো কারণ এই যাওয়ার কাজটা হি করে, এবং গো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য গোর সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে। তাহলে সঠিক উত্তর হবে হি গোজ টু কলেজ। এরপরে দেখো, মানি মেক পিপল গ্রিডি। এখানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা জানি যে আনকাউন্টেবল নাউন মূলত সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তো সেক্ষেত্রে কি হবে সঠিক উত্তর, মানি মেক্স পিপল গ্রিডি। ঠিক একইভাবে লাভ মেক লাইফ বিউটিফুল, এটা ভুল, এর সঠিক ফর্ম হচ্ছে লাভ মেক্স লাইফ বিউটিফুল। এরপরে জেরান্ডের ক্ষেত্রে একই অবস্থা, রিডিং এটাও অবশ্যই সিঙ্গুলার হিসেবে গণ্য হবে, তাহলে রিডিং গিভ মি প্লেজার এটা ভুল, এর সঠিক ব্যবহার হবে রিডিং গিভস মি প্লেজার। এরপরে দেখো ওয়াটার, ওয়াটারও কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই না, মানির মতো। তো এখানে আমরা মানির সাথে এস বাই এস যুক্ত করছি, সঠিক হয়ে গেছে। তাহলে আমরা দেখো ওয়াটারের পরে ভার্বের সাথে এস যুক্ত করছি, এরপরেও কিন্তু এটা ভুল হয়েছে, কেন জানো, কারণ ওয়াটার হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, কারণ পানি কি নিজেকে জীবন বলে, বলে না, অন্য কেউ বলে, আমরা বলি। সেজন্য ওয়াটার যেহেতু প্যাসিভ, এজন্য প্যাসিভ হইলে ভার্বের সাথে এস বাই এস লাগাইলে হবে না, সেক্ষেত্রে বি প্লাস ভার্বের 3 নম্বর করতে হবে প্যাসিভের নিয়ম অনুযায়ী। তাহলে কি হবে, ওয়াটার ইজ কল্ড লাইফ। চলো এখন অক্সিলারি ভার্ব সম্পর্কে কিঞ্চিত ধারণা নিয়ে আসি, কারণ অক্সিলারি ভার্ব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের অন্যতম প্রধান চালিকা শক্তি। এমনিতে 5 ধরনের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া পাওয়া যায়। প্রথমটি হচ্ছে টু বি ভার্ব, এরপরে হচ্ছে টু হ্যাভ ভার্বস, এরপরে টু ডু ভার্বস এবং মডাল এবং সেমি মডাল। তো টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, এম, ইজ, আর। উদাহরণস্বরূপ দেখো, আই অ্যাম আ টিচার, হি ইজ এ ডক্টর। তাহলে বলতো, ইউ বি আ স্টুডেন্ট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বি এর স্থলে কোন ভার্ব ব্যবহার করব, এটা তোমরা কমেন্ট করে জানাবে। টু বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়া। উদাহরণস্বরূপ দেখো, আই ওয়াজ আ টিচার। এবার বলতো পাস্ট টেন্স অনুযায়ী ইউ বি আ স্টুডেন্ট, এখানে বি এর স্থলে কি হবে, আশা করি এটাও তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি যে বি ভার্ব থাকা মানেই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই 5টার ভিতরে যে কোনো একটা বসাইলেই হবে, এবং অনেকেই দেখা যায় যে এগুলা এভাবেই শেখায়, কিন্তু এটা খুব বড় ভুল হবে। দেখো পরবর্তীতেই ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা প্রশ্ন, হি উড নট হ্যাভ বি এবল টু কন্ট্রোল অল দ্য পাওয়ার। এখন কেউ যদি মনে করে যে বি আছে তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাই দিই, এখানে যেহেতু উড আছে তাহলে আমরা ওয়াজ বসাই, এটা কিন্তু হবে না, কারণ বি ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হচ্ছে বিন, আর আমরা জানি যে হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর বসে, তাহলে এখানে কি দিব, হি উড নট হ্যাভ বিন। এরপরেও দেখো সবসময় যে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা বিন দেব এরকম না, মাঝে মাঝে অর্থ সংকেতের জন্য বি ভার্ব যদি থাকে তাহলে আমরা কি করব, বি এর আগে কোনো মডেল বসিয়েও উত্তর করতে পারি। মনে করো এরকম দেওয়া আছে যে দিস ব্র্যাকেটে বি ডান ইজিলি, তাহলে আমরা দিস ইজ ডান ইজিলি না দিয়ে আমরা দিতে পারি দিস ক্যান বি ডান ইজিলি, এরকম। এরপরে দেখো টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ, আই হ্যাভ এ ল্যাপটপ, উই হ্যাভ গন দেয়া। তাহলে বলতো হি, এখানে হ্যাভ আছে, হ্যাভ ভার্বের কোন ফর্মটা বসবে প্রেজেন্টে, হ্যাভ না হ্যাজ বসবে। এরপরে দেখো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আই হ্যাড এ ল্যাপটপ মানে আমার অতীতে একটা ল্যাপটপ ছিল, হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল, এরকম। এবং হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হচ্ছে হ্যাড। এই হ্যাড ভার্বের ক্ষেত্রে মাঝে মাঝে মডাল প্লাস হ্যাভও আমরা বসাইতে পারি এবং হ্যাভিং এ বসাইতে পারি, এর ব্যবহারগুলো খুবই রেয়ার, এরপরও জেনে রাখলাম। এরপরে দেখো টু ডু ভার্ব, এই টু ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু বা ডাজ। ডু কখন বসে, সাধারণত আই, উই বা প্লুরাল কোনো সাবজেক্টের ক্ষেত্রে বসে, আর ডাজ মূলত সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে বসে। উদাহরণস্বরূপ দেখো, আই ডু নট হ্যাভ এনি ল্যাপটপ, এখানে কি বলছে, হি ডাজেন্ট লাইক টু গো দেয়ার, হির সাথে ডাজ বসছে। এই ডু ডাজ এর পাস্ট ফর্ম কি জানো, ডিড। এখানে যদি এরকম থাকতো ব্র্যাকেটে ডু, এরপরে হি রিটার্ন হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে থাকার কারণে বুঝতেছি যে এটা অতীতকে নির্দেশ করতেছে, তাহলে কি হবে, এখানে ডিড দিতাম। এই ডু ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান।
এরপরে দেখো মডাল ভার্বস। আমরা জানি যে মডাল ভার্বস মূলত 9টা, এর ভিতরে 5টি হচ্ছে প্রেজেন্ট ফর্মে আর বাকি 5টি পাস্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে আছে ক্যান, শ্যাল, উইল, মে, মাস্ট, আর পাস্ট ফর্মে আছে কুড, শুড, উড, মাইট। প্রেজেন্ট ফর্ম থাক আর পাস্ট ফর্ম থাক, তোমরা এই স্ট্রাকচারটা সবাই জানো। এরপরও আমি বলি যে মডালের পরে সব সময় ভার্বের 1 নম্বর বসবে। যেরকম দেখো হি মাস্ট গো দিয়া, মাস্ট মডাল, এই জন্য এরপরে গো বসছে, কখনোই গোজ বসবে না। এখানে হি আছে দেখে গোজ বসাবো, কখনো সম্ভব না। এরপর আরেকটা নিয়ম হচ্ছে মডালের পরে যদি বি থাকে এরপরে অবশ্যই ভার্বের 3 নম্বর বসাইতে হবে। উদাহরণ দেখো দিস কুড বি ডান ইজিলি। এরপরে আরেকটা নিয়মে একই, যে মডালের পরে হ্যাভ ভার্ব থাকলে ভার্বের 3 নম্বর বসাইতে হবে। এখানে শুধু মডাল আছে দেখে এরকম না, হ্যাভের পরে এমনিতেই ভার্বের 3 নম্বর বসে, বি এর পরেও মূলত ভার্বের 3 নম্বর বসে। এরপরে যে সেমি মডালগুলো যেগুলো আছে নিড, ডেয়ার, ইউজ টু, উড রেদা, হ্যাড বেটা, এই যে যেগুলো আছে এগুলোর পরেও কিন্তু কি ভার্বের 1 নম্বর বসে। এবার চলো 5-7টি সহজ রুলস দেখে আসি। 1 নম্বর রুল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। উদাহরণস্বরূপ দেখো বরিশাল বোর্ড 2024 এর প্রশ্ন, অ্যান অ্যাডাল্ট টাইগার ডিভাওয়ার 20 to 30 kilograms of meat at a single day। প্রথমেই দেখো এটা কোন টেন্সে লেখা, অবশ্যই প্রেজেন্ট টেন্সে লেখা, কেননা একটা বাঘ দিনে যে 20 থেকে 30 কেজি মাংস খায় এটা মূলত দৈনন্দিন একটা ঘটনা, তাই না? এরকম না যে বাঘ আগে খাইতো এখন এটা খাওয়া কমাই দিছে বা ঘাস খায়, এরকম না। তাহলে দৈনন্দিন কোনো ঘটনা হইলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপরে দেখো এই সাবজেক্ট এটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই অ্যান অ্যাডাল্ট টাইগার এটা সিঙ্গুলার, কারণ এখানে অ্যান আছে তার মানে একটা, তাছাড়া এখানে টাইগারের শেষে এস বাই এস নাই, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট। এরপরে চলো দেখি যে এই সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। এখানে যে ডিভাওয়া ভার্ব আছে, এই ডিভাওয়া শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা বা খাওয়া। এই যে খাওয়ার কাজটা কি এই সাবজেক্টটা করতেছে? অবশ্যই এই 20-30 কেজি মাংস খাওয়ার কাজটি মূলত এই টাইগার যে সাবজেক্ট এটাই করতেছে, তাহলে এটা অ্যাক্টিভ। এটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টিও অ্যাক্টিভ এবং এটা সিঙ্গুলার। এই জন্য এই থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে আমরা কি করব, ভার্বের সাথে এস বাই এস যোগ করব। তাহলে কি হবে, অ্যান অ্যাডাল্ট টাইগার ডিভাওয়ার্স 20 to 30 kilos of meat at a single day। এরপরে দেখো বরিশাল বোর্ড 2024 প্রশ্ন, দেখো এখানে ইউজুয়ালি আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য। দ্য টাইগার্স রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট, তাহলে এই সাবজেক্টটি প্লুরাল হওয়ার কারণে ভার্বটিও প্লুরাল হবে। এখন যদি তোমরা মনে করো যে নাউনের সাথে এস বাই এস লাগিয়ে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস লাগিয়েও তো আমরা ভার্বকে প্লুরাল করতে পারবো, কখনোই না। এক্ষেত্রে ঠিক তার উল্টা, অর্থাৎ সাবজেক্টে যদি এস বাই এস লাগিয়ে প্লুরাল করা হয়, ভার্বে এস বাই এস লাগিয়ে ভার্বকে সিঙ্গুলার করা হয়, তাহলে এখানে কি দিব, যা আছে তাই বসাবো, অর্থাৎ ইউজুয়ালি দ্য টাইগার্স রিসাইড ইন দ্য ডিপ ফরেস্ট। এরপরে দেখো একটা নিয়ম হচ্ছে নো সি প্লাস নাউন হলে সিঙ্গুলার ভার্ব হবে, তার মানে এই নো সি প্লাস নাউন এটাও সিঙ্গুলার হবে, এই জন্য ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। এখন নো সি মানে কি, এই নো মানে হচ্ছে নো, অর্থাৎ নো বডি, নো ওয়ান, নাথিং এটসেট্রা। এরপরে আছে সাম, অর্থাৎ সামবডি, সামওয়ান, সামথিং এটসেট্রা। এরপরে আছে এভরি, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং এটসেট্রা। এরপরে আছে এনি, অর্থাৎ এনিবডি, এনিওয়ান, এনিথিং এটসেট্রা। এই নো সি প্লাস নাউন যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টটি সিঙ্গুলার হবে এবং ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। এখানে একটা নোট দেখো, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এগুলো সব সিঙ্গুলার ভার্বস। উদাহরণে ফিরি, সামওয়ান হ্যাভ টেকেন মাই পেন। এখানে দেখো সামওয়ান হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আমরা জানি সাম থেকে সামওয়ান, সামবডি আসছে, তাই না? তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হইলে হ্যাভ এর সিঙ্গুলার কি, হ্যাজ, তাহলে কি হবে, সামওয়ান হ্যাজ টেকেন মাই পেন। এরপরে দেখো বরিশাল বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2017 প্রশ্ন একই, দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান। এখানেও দেখো সামওয়ান আছে, যদি সামওয়ান থাকে তাহলে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি দিব আমরা, ইফ সামওয়ান ট্রাভেলস ইন আ বাস। এরপরে দেখো 2 নম্বর রুল, সাবজেক্ট যদি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে তৈরি হয় তাহলে প্রিপোজিশনের আগের অংশ অনুযায়ী ভার্ব বসবে। স্পষ্ট কথা, দেখো রাজশাহী বোর্ড 2024 প্রশ্ন, দ্য লাইফ অফ আ ফার্মার্স ড্যাশ ফুল অফ হার্ডশিপ। প্রথমত এটা প্রেজেন্ট টেন্সে, কেন জানো, কারণ এই যে ফার্মারদের যে দুঃখর দুর্দশা এটা চিরন্তন, এজন্য এটা প্রেজেন্ট টেন্সে। এই যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে যে সাবজেক্টটা তৈরি হয়েছে, প্রিপোজিশন হচ্ছে অফ, এই অফের আগের অংশ হচ্ছে সিঙ্গুলার, আর দ্য লাইফের প্লোরাল কি ছিল, দ্য লাইভস। তাহলে দ্য লাইফ সিঙ্গুলার হওয়ার কারণে দেখো অফ অফ ফার্মার্স এই পরের অংশটুকু প্লোরাল হওয়ার পরেও এখানে ইজ হবে, কেননা অফ প্রিপোজিশনের আগে সিঙ্গুলার। আমাদের অনেক স্টুডেন্ট এখানেই ভুল করে যে পরবর্তী অংশ দেখে ভার্ব বসায়, সেক্ষেত্রে তারা কি করবে, এই ফার্মার্স প্লোরাল আছে এজন্য এখানেও তারা আর বসাবে, কিন্তু এটা ভুল হবে।
বসাইতে হবে আগের অংশ দেখে। তাহলে কি হবে? দ্য লাইফ অফ ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ। এরপরে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস। একই রকম এই অফ প্রিপোজিশনের আগে সিঙ্গুলার, দ্য মেইন পারসুইট একটা সাধনা বা একটা লক্ষ্য। তাহলে এখানে ভার্ব কি হবে? আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখানে ইজ হবে না আর হবে নাকি ওয়াজ ওয়ার কোনটা হবে? এরপরে দেখো দ্য মেইন পারসুইটস অফ মাই লাইফ। এখানে দেখো দ্য মেইন পারসুইটস, এখানে কিন্তু এই আগের অংশটুকু প্লুরাল আছে, তাই না? তাহলে এখানে ভার্বে কি হবে? আর হবে। এরপরে দেখো 3 নম্বর রুল, মডালস এবং সেমি মডালস এর পরে ভার্বের বেস ফ্রম বা ভি ওয়ান বসে। যেরকম মডালের ভিতরে আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এরপরে সেমি মডালের ভিতরে আছে নিড, ডেয়া, ইউজ টু, উড রাদার, হ্যাড বেটার, বি টু অর্থাৎ এম টু, ইউজ টু, আর টু এটসেট্রা। এরপরে আছে হ্যাভ টু, হ্যাজ টু, বি সাপোজ টু। এরকম আরো কিছু সেমি মডালস আছে। তো এক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইট ডাজন্ট ম্যাটার, মডালের পরে এবং সেমি মডালের পরে চোখ বন্ধ করে ভার্বের বেস ফ্রম বা ভি ওয়ান বসাইতে হবে। চলো উদাহরণ দেখি। ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, সো ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম স্টুডেন্টস মাস্টেন্ট। এই দেখো মাস্টের সাথে নট আছে, কোনো ব্যাপার না, মাস্ট যেহেতু মডাল, এরপরে কি হবে? ভার্বের বেস ফ্রম, তাহলে ওয়েস্ট আছে, ওয়েস্টই বসে যাবে। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন, ইফ উই ক্যান নট ড্যাশ কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। বাকি অংশটুকু পড়ার প্রয়োজনও নাই, যেহেতু এখানে ক্যান নট আছে অর্থাৎ মডালের সাথে নট আছে, কোনো ব্যাপার না, মডাল থাকার কারণে ভার্বের 1 নম্বর ফর্মই বসবে। এরপরে 4 নম্বর রুল, ইনফিনিটিভ বা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এক্ষেত্রেও চাই প্রেজেন্ট টেন্স হোক, চাই পাস্ট টেন্স হোক, চাই ফিউচার টেন্স হোক, এখানে যেই মূল ব্যাপারটা হচ্ছে টু প্লাস ভার্বের 1 নম্বর, এবং এর অর্থটা হচ্ছে ক্রিয়া যোগ তে, অর্থাৎ টু স্লিপ মানে হচ্ছে ঘুমোতে, টু গো মানে হচ্ছে যেতে, টু প্লে মানে হচ্ছে খেলতে, টু রিড মানে হচ্ছে পড়তে। এখন বলো তো টু টিচ মানে কি হবে? অবশ্যই পড়াতে। এখন চলো উদাহরণে ফিরি। বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন, টাইগার্স অফেন ইউনাইট দেমসেলভস টু। টু আছে, তাহলে এখানে কি হবে? অবশ্যই ভার্বের বেস ফর্ম অ্যাটাক আছে, অ্যাটাকই থাকবে। এরপরে দেখো চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন, উই ইট টু। এরপরে কি হবে? অবশ্যই টু এর পরে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসবে। এরপরে দেখো 5 নম্বর রুল, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বা জেরান্ড বসে। আমরা জানি যে প্রিপোজিশনের ভিতরে আছে ইন, অফ, আফটার, বিফোর, বাই, ফর, ফ্রম, অ্যাট, অ্যাবাউট, উইদাউট, ইনস্টেড অফ, আউট অফ, ইন কেস অফ, অন বিহাফ অফ এটসেট্রা। এইরকম যত প্রিপোজিশন আছে, চাই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট যাই হোক না কেন, প্রিপোজিশনের পরে যেই ভার্বটি বসে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি করতে হবে। উদাহরণ দেখি। ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন, দ্য কিউরিওসিটি ফর, দেখো এখানে ফর আছে, তাহলে কি দিব? নোয়িং দিব। এরপরে দেখো ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, বাই রিড নিউজ পেপার। এখানে বাই হচ্ছে প্রিপোজিশন, তাহলে কি দিব? রিডিং নিউজ পেপার। বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে দেখো 6 নম্বর রুল, টু প্লাস জেরান্ড। আমরা গতবার পড়ছি যে টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে, কিন্তু এখানে একটা আলাদা নিয়ম আছে। এক্সেপশনাল নিয়ম হচ্ছে যে কিছু ফ্রেজ বা ওয়ার্ডস যেরকম বি ইউজ টু অর্থাৎ এম ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, যেটার অর্থ হচ্ছে অভ্যস্ত, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, কমিটেড টু, কন্ট্রিবিউট টু, লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ডিউ টু, এইগুলোর পরে মূলত ভার্বের সাথে আইএনজি বসে, এবং এর ভিতরে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুইটার ব্যবহার সবচেয়ে বেশি। এরপরে দেখো হোয়াইল এবং ক্যান নট হেল্প, এরপরেও ভার্বের সাথে আইএনজি হয়। আমরা উদাহরণে ফিরি। দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন, উইথ আ ভিউ টু। তাহলে দেখো উইথ আ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে লক্ষ্যে, তাহলে আমরা জানি এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে টু একা নাই, টুটা হচ্ছে একটা ফ্রেজের অন্তর্ভুক্ত, এই জন্য এখানে আইএনজি হবে। এরপরে দেখো চিটাগং বোর্ড 2023-এর প্রশ্ন, হোয়াইল ইট। তাহলে আমরা জানি যে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কি হবে? হোয়াইল ইটিং। 7 নম্বর রুল, বাক্যের শুরুতেই গ্যাপ থাকলে গ্যাপে সাধারণত ভার্বের সাথে আইএনজি বা জেরান্ড বসে। আমরা উদাহরণে ফিরি। রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন, ড্যাশ এডুকেট আ ফার্মার। শুরুতেই গ্যাপ আছে, তাহলে গ্যাপে আমরা কি দিব? জেরান্ড। এডুকেটিং আ ফার্মার মিন্স এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন। এরপরে দেখো ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন, হেয়ার দিস। একই অবস্থা, এখানে হবে হেয়ারিং দিস। এরপরে দেখো ইনভেন্ট সো মেনি টেকনোলজিস, এখানেও একই অবস্থা, শুরুতেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে অর্থাৎ জেরান্ড হবে, তাহলে উত্তর হবে ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস। এরপরে দেখো 8 নম্বর রুল, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এরপরে ভার্বের 2 নম্বর হয় অর্থাৎ পাস্ট ফর্ম হয়।
যদিও দুইটাতেই ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বৈশিষ্ট্য, এরপরেও বাকি অংশটুকু পাস্ট টেন্সে করতে হবে। কেন করতে হবে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো মূলত ফ্রেজ এবং এর অর্থ হচ্ছে যা আগেই করা দরকার ছিল এবং এখন না করলেই নয়। সেক্ষেত্রে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে ভার্বের 2 নম্বর ফর্ম বসে। দেখো দিনাজপুর বোর্ড 2024 এর প্রশ্ন, ইট ইজ হাই টাইম উই, তাহলে এখানে পে আছে তাই না? তাহলে পে আছে, আমরা কি দিতে পারি? পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ। এরপরে রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্ন, ইট ইজ টাইম দে, এখানে টু গেট আছে, তাহলে আমরা জানি যে ইট ইজ টাইম দে এরপরে কি হবে? গট সায়েন্টিফিক এডুকেশন। এরপরে দেখো 9 নম্বর রুল, অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব বসে তাহলে সাধারণত ভার্বের ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের আগে টু হয়। যেরকম দেখো ইংলিশ গ্রামার ইজ ইজি, অ্যাডজেক্টিভ হচ্ছে ইজি, এরপরে আছে ভার্ব আন্ডারস্ট্যান্ড, এর আগে যদি আমরা টু বসাই ইংলিশ গ্রামার ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাহলে কিন্তু সুন্দর অর্থসঙ্গতি বজায় রাখলো। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল, যশোর বোর্ড 2023 এর প্রশ্ন, অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট, যারা অফিস এবং স্কুলমুখী যারা আছে তারা এটাকে কষ্টকর মনে করে। এই ডিফিকাল্ট অ্যাডজেক্টিভের পরে কি আছে? ভার্ব রিচ আছে, তাহলে আমরা রিচের আগে কি বসাইতে পারি? টু রিচ, তাই না? যে অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিচ দেয়ার ডেস্টিনেশন। এরপরে দেখো সবার শেষে যে রুলসটা সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বসে। আর এই কন্ডিশনাল সেন্টেন্স বাক্যের অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যদি একটা কাজ হয় শর্ত সাপেক্ষে আরেকটি কাজ হবে এরকম। এবং এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমার একটা ভিডিও অলরেডি করা আছে, আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা ভালো করে দেখতে পারো, যেটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য মূলত করা হয়েছিল। তো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে 4টা যে কন্ডিশন আছে, প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশন, এরপর একটা ফার্স্ট কন্ডিশন, এরপরে সেকেন্ড কন্ডিশন এবং সবার শেষে থার্ড কন্ডিশন। তো প্রথম কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন ক্ষেত্রে? চিরন্তন সত্য, বিজ্ঞানসম্মত এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে ইফ যুক্ত অংশে প্রেজেন্ট থাকলেও বাকি অংশেও প্রেজেন্ট হয়। দেখো উদাহরণ, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, যদি তুমি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় গরম করো তাহলে কি হবে? ইট বয়েলস, যে এটা ফোটে। এরপর ফার্স্ট কন্ডিশনাল কি বলছে? যে ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে ফিউচার ইনডিফিনিট হবে। কোন ক্ষেত্রে? যে ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এইরকম অর্থে, অর্থাৎ রিয়াল পসিবিলিটিস ইন দ্য ফিউচার। এর স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত অংশে ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এরপরে ভার্বের 1 নম্বর হবে। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখো তাহলে কি হবে? এভরিওয়ান উইল রেসপেক্ট ইউ, যে প্রত্যেকেই তোমাকে সম্মান করবে। এটা মূলত কমপ্লিটিং সেন্টেন্সে ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন। এরপরে দেখো যেটা সবচেয়ে পরীক্ষাতে বেশি আসে, বিশেষ করে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে, ইফ যুক্ত অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের সাথে উড, কুড, মাইট, এরপরে ভার্বের 1 নম্বর বলি। চলো উদাহরণ দেখি, ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হইতো তাহলে আমরা কি দিব? দে কুড অথবা দে উড কন্ট্রিবিউট বেটার। এটা রাজশাহী বোর্ড 2024 এর প্রশ্ন এবং রাইট ফর্মস অফ ভার্বেরই প্রশ্ন। এরপরে থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট হইলে পরবর্তী অংশে সাবজেক্টের সাথে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, এরপরে ভার্বের 3 নম্বর বসবে। উদাহরণ দেখো, ইফ শি হ্যাড স্টাডিড মোর, ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট আছে তাহলে পরবর্তী অংশে কি হবে? সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট, এরপরে হ্যাভ দিয়ে ভার্বের 3 নম্বর। তাহলে আমরা কি দিতে পারি? শি উড হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এক্সাম।